সঙ্গীন প্রণয়াশক্তি পর্ব সংখ্যা 23-24। লেখনীতে সুরায়া রাফা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। নির্ঝঞ্ঝাট বিদ্যাপীঠ সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটি সান ফ্রান্সিসকোর মধ্যে সবচেয়ে সুপরিচিত এবং নামকরা হওয়াতে এই ভার্সিটিতে ফরেনার শিক্ষার্থীদের অভাব নেই, সেই সাথে ফরেনার প্রফেসরদেরও। তবে আজ ভার্সিটি ক্যাম্পাসে খুব একটা শিক্ষার্থীর আনাগোনা নেই। এর কারণ শীতের শেষ ভাগ চলছে, যার দরুন সবাই সি বিচ, জঙ্গল, পাহাড় এথায় সেথায় ক্যাম্পিংয়ে গেছে। এখানকার শিক্ষার্থীরা বইয়ের পাতায় নয়, হাতে কলমে কিংবা পর্যবেক্ষণ করে অনেক কিছু শেখে। সারা বছর তাদের ক্লাসরুমের বাইরেও অনেক কার্যক্রম থাকে। ওরও বিগত কয়েক মাসে অনেক কিছুই শিখেছে, অনেক কিছু লক্ষ্য করেছে, ভালো মন্দ দুটোই। আমেরিকার সংস্কৃতির মধ্যে এমন অনেক কিছু আছে যা শুনলে বা দেখলে গা ঘিন ঘিন করে ওঠে। তার মধ্যে নিখিল ভাইয়ের রিলেশনশিপ অন্যতম। এখনো কৃতিকের বলা কথাগুলো মনে পড়লে নাক শিকয়ে উঠে যায় ওরুর। ভার্সিটি গেট পেরিয়ে নরম সবুজাভ ঘাসগুলোকে পায়ে মারাতে মারাতে হিবিজিবি ভাবনায় বিভোর হয়ে আছে ওরু। ওর পরনে চিকেন কারির সাফেদ রঙের লং কুর্তি আর লেগিংস। কুর্তির ওপরে এটি আছে লেডিস ডেনিম জ্যাকেট। লম্বা চুলগুলো পনিডেল করে গার্ডার দিয়ে বাঁধা। ধীরগতিতে হাঁটার জন্য মাথাটাও একটু নিচু হয়ে আছে সেই কখন থেকে। ওই জন্যই তো সায়নী যে সে কখন থেকে ওর সাথে হাঁটছে, ওর তাতে কোনো হদিশ নেই। এতক্ষণ ধরে পাশে পাশে হাঁটাতেও মেয়েটা একবার মাথা তুলে তাকালো না অবধি। কি এমন ভাবছে ও? মনে মনে বিরক্ত হয়ে সোজা গিয়ে ওরুর সামনে দাঁড়িয়ে খানিকটা গাল ফুলিয়ে সায়নী জানালো, কি এমন ভাবছো বলো তো? সে কখন থেকে তোমার সাথে সাথে হাঁটছি, খেয়ালই করছো না? ওরু চট করে ভ্রম থেকে বেরিয়ে এসে মাথা তুলে বলল, আরে সায়নী যে, কেমন আছো বলো? এতক্ষণে জিজ্ঞেস করার সময় হলো? আই এম সরি, একটু বেখেয়ালি ছিলাম। সায়নী এবার বুঝতে পারার মতো করে হ্যাঁ সূচক মাথা দুলিয়ে বলল, ইটস ওকে। কিন্তু তুমি এতদিন কই ছিলে? কতদিন ক্যাম্পাসে আসো না বলো তো? সায়নীর কথায় অরুর মনে পড়ে যায়, সে নিখিল ভাইয়ের সত্যি জানার পর থেকে আর ভার্সিটি গেটে মারায়নি। তারপর আর কতই কিনা হয়ে গেল। জীবনটা এখন এলোমেলো। আবার কি ভাবতে বসলে? অরু না সূচক মাথা নাড়িয়ে ছোট্ট করে বলল, কিছু না। সায়নী এবার হাসির দ্বারা ঠোঁট প্রসারিত করে বলল, এই অরু, জেকে স্যারের কি খবর? অরু ঠোঁট উল্টে বলল, ওনার কথা আমি কি করে জানবো? ওনাকেই গিয়ে জিজ্ঞেস করবে। সায়নী এবার ভুরু কুঞ্চিত করে বলল, তুমি ওনার স্টেপ সিস্টার, তুমি জানবে না তো কে জানবে? ঢং। সায়নীর কথায় অরু কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে হাসল। পরক্ষণে সায়নী আবারও শুধালো, বলো না একটু, এতদিন স্যার ভার্সিটিতে কেন আসেনি? আমি যতদূর জানি উনি ব্যাংকক গিয়েছিলেন। অরুর উত্তর শুনে সায়নী বেশ খুশি হয়ে যায়। খুশি হয়ে অরুর হাত জড়িয়ে ধরে বলে, এই না হলে আমার ননদিনী, তুমি জানো জেকে স্যারকে আমি অনেক পছন্দ করি, কিন্তু বলার সাহস হয়ে ওঠে না। শুনেছি উনি ব্যক্তি জীবনে নাকি উনি অনেক বেশি রাগী। আসলেই কি তাই? সায়নীর কথার বিপরীতে ওরও কিছু বলতে যাবে, তার আগে ওর চোখ আটকে যায় ক্যাম্পাসের অন্য পাশে পুল সাইডে কিছু মানুষের ভিড়ের মাঝে। সেখানে নিখিল ভাইও উপস্থিত। তারা সবাই কোনো কিছু নিয়ে একটা বেশ উল্লাসে মেতে আছে। কিন্তু কি নিয়ে? অগত্যাই সায়নীর দিকে তাকিয়ে উল্টে প্রশ্ন ছড়ে অরু, আচ্ছা সায়নী, ওখানে কি হচ্ছে? সায়নী অরুর দৃষ্টিপাত অনুসরণ করে সেই দিকে একবার তাকিয়ে বলল, সায়েন্টিস্ট ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশি নিখিল ভাই ওদের গ্রুপ টিম লিডার হয়েছে, সেটারই সেলিব্রেশন করছে বন্ধু বান্ধবদের নিয়ে। ও আচ্ছা। অরুর কথার মাথায় সায়নী অবিশ্বাস্যের সুরে বলে, হি ইজ এ ভেরি ট্যালেন্টেড গাই। কত অল্প সময়ে কেমন টিম লিডার হয়ে গেল! তার ওপর দুইটা সুন্দরী গার্লফ্রেন্ড, সব দিক থেকে সোনাই সোহাগা। আহা! অরুর মুখভঙ্গিমায় বিরক্তির ছাপ টেনে বলল, একজন মানুষের আবার দুইটা গার্লফ্রেন্ড হয় কেমন করে? সায়নী কুটকুটিয়ে হেসে বলল, হয় হয়, আমেরিকাতে সব হয়। চাইলে তুমিও। সায়নীর কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই পেছন থেকে ডেকে উঠল কেউ, অরোরা। ওরও জানে এটা কে হতে পারে। এই পুরো ক্যাম্পাসে অরোরা বলে ওকে একজনই ডাকে। কিন্তু ও এখন কিছুতেই এই মানুষটার মুখোমুখি হতে চায় না। তাই অন্যদিকে মুখ ঘুরিয়ে না শোনার ভান করে চোখ খিচে চুপচাপ দাঁড়িয়ে রইল সেইখানেই। সায়নী পেছনে ঘুরে বলল,
আরে নিখিল ভাই যে, আপনি অরুকে চেনেন? নিখিল হ্যাঁ না কোনো উত্তর না দিয়ে স্মিত হেসে অরুর দিকে তাকিয়ে পুনরায় ডাকল, অরোরা। সায়নী সামনে দাঁড়িয়ে আছে। নিখিলও এগিয়ে এসেছে। এবার আর ইগনোর করার কোনো সুযোগ নেই। পেছনে ঘুরতেই হবে। কিছু করার নেই ভেবে নিখিলের মুখোমুখি হতে যাচ্ছিল অরু। এখনো পেছনে ঘোরেনি। ঘুরবে ঘুরবে ভাব। ঠিক তখনই কোথা থেকে যেন বাস খায় কর্কশ আওয়াজ কানে ভেসে এলো ওর। অরু! আচমকা কৃতিকের আওয়াজ পেয়ে কেঁপে উঠল ওরও। তড়িৎ গতিতে চোখ দুটো খুলে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো তাকে। খানিকক্ষণ খোঁজাখুঁজির পর দেখলো ভবনের দোতলার অফিস রুমের করিডোরে দাঁড়িয়ে ওর দিকে কটমট করে তাকিয়ে আছে কৃতিক। কৃতিকের চোখের দিকে এক পলক তাকিয়ে একটা শুষ্ক ঢোক গিলে সায়নীকে উদ্দেশ্য করে ওরু বলে, চলো ক্লাসে যাই, দেরি হয়ে যাচ্ছে। এই বলে সায়নীর হাত ধরে দ্রুত ক্লাসের দিকে পা বাড়ায় ওরু। পেছন থেকে নিখিল ডেকে বলল, আরে অরোরা, কথাটা তো শুনে যাও। নিখিল এখনো অরুর পানে তাকিয়ে আছে। তখনই অন্য দিক থেকে একজন এসে নিখিলের উদ্দেশ্যে বলে, আরে ভাই তুমি এখানে? তোমার গার্লফ্রেন্ডদের কেউ ধাক্কা মেরে পুলে ফেলে দিয়েছে। একটাও তো সাঁতার জানে না, দুটোই হাবুডুবু খাচ্ছে। নিখিল আশ্চর্য হয়ে বলল, কি বলছো? কে ফেললো? তা তো জানি না। ভিড়ের মাঝে কে কাকে ধাক্কা দিয়েছে বলা মুশকিল। তুমি তাড়াতাড়ি যাও। নিখিল হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করে। অরু, সায়নী, নিখিল সবাই যে যার মতো চলে গিয়েছে, যার ফলে নরম ঘাস আবৃত জায়গাটা শূন্যই পড়ে আছে। দোতলার করিডর দিয়ে কৃতিক এখনো সেই শূন্যস্থানের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসছে। পায়ের স্যান্ডেল দুটো আঙুলের ভাঁজে নিয়ে খালি পায়ে সাগরের কোল ঘেঁষে হাঁটছে অনু। প্যান্টটা একটুখানি গুটিয়ে গোড়ালি থেকে উপরে তুলে প্রত্যয় অনুর পাশাপাশি হাঁটছে। সাগর পাড়ের চারিদিকে শঙ্খচিল আর পানকৌড়ির চিউ চিউ আওয়াজ। অনু বাবলটিতে একটা একটা করে শিপ নিচ্ছে আর চোখ বন্ধ করে পাখির কলরব শুনছে। সে কখন থেকে ওদের মাঝে নীরবতা বিরাজমান। অনেকক্ষণ নীরবতা ভেঙে সর্বপ্রথম প্রত্যয় বলে ওঠে, তুমি না মানে আপনি ভারী অদ্ভুত জানেন। কখন যে রেগে যান আর কখন যে ঠান্ডা হয়ে যান আমি নিজেই বুঝতে পারি না। এত মুড সুইং কেন হয়? প্রত্যয়ের কথায় অনু শব্দ করে হেসে বলল, ইউ ক্যান কল মি তুমি। এত ইতস্তত কেন হচ্ছেন? আফটার অল উই কিসেস আদার। অনুর কথায় কালকের দৃশ্যপট ভেসে উঠল প্রত্যয়ের চোখে। ও তৎক্ষণাৎ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, ইয়ে মানে তোমার কিছু জানার নেই? অনু গম্ভীর গলায় বলল, হুম, আছে তো, অনেক কিছু জানার আছে। প্রত্যয় শুধালো, বলো কি জানতে চাও? সব বলবো তোমায়। নো লুকোচুরি। আমাকে ইউজ করা কেন হলো শুনি? আপনার লং টাইম লাভ হিস্ট্রি। তাহলে আমার প্রতি দুর্বলতা অনুভব করাই বা কারণটা কি? অনুর অনেকগুলো প্রশ্নের উত্তর একসাথে দেওয়ার জন্য প্রত্যয় একটু রয়েস হয়ে বলল, প্রথমত, তিন্নি আমার সাথে ভালোবাসার হাজারো প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর চিট করেছে। জামা কাপড়ের মতো সুগার ডেডি চেঞ্জ করেছে। তাহলে ওর প্রতি আমার ভালোবাসাটা রইল কোথায়? তাছাড়া ও হাইলি ড্রাগ অ্যাডিক্টেড। এক কথায় বলতে পারো, ওর জীবনে শুদ্ধ বলে আর কিছু অবশিষ্ট নেই। এসবের কারণে তিন্নির প্রতি আমার ঘৃণ মনোবল তৈরি হয়েছে আরো কয়েক বছর আগে। আর এখন তো ওকে মনে রাখার প্রশ্নই ওঠে না। ওকে মাঝে মধ্যে আমার পাগল মনে হয়। জানো, এতদিন খবর ছিল না। যেই আমি বছরখানেক ধরে একটু মুভ অন করেছি, এখন আবার আঠার মতো পেছনে লেগে আছে। ওর কাজই বোধহয় আমার জীবনটাকে অগোছালো করে দেওয়া। তবে হ্যাঁ, এরপরও যদি দ্বিতীয়বার এমন কিছু করে, আমি যথাযথ ব্যবস্থা নেব। আই প্রমিস। একটুখানি থেমে বুকের ভেতরে চাপা নিঃশ্বাসটা উগরে দিয়ে প্রত্যয় আবারও বলে, এবার তুমি যদি বলো, তুমিই কেন? সেটার উত্তর আমার জানা নেই। তোমার ভিসা টিকিট প্রসেসিং এবং অসংখ্যবার তোমার ছবি দেখেছি আমি। তেমন কিছুই ফিল হয়নি। কিন্তু সেই দিন ক্যাফেতে তোমার এক ঝলক হাসির মাঝে হারিয়ে গিয়েছিলাম আমি। উত্তাল ঢেউয়ের পানে চেয়ে এক মনে কথাগুলো বলে অনুর দিকে তাকিয়ে প্রত্যয় শুধালো, প্রেম তো অনেকের সাথেই হয়। ভালোবাসার মানুষ কজন হতে পারে বলো? অনু, তুমি কি আমার শেষ ভালোবাসা হবে? জানি না। প্রত্যয়ের মুখের ওপর কথাটা বলে সামনের দিকে হাঁটতে হাঁটতে ঠোঁট কামড়ে মুখ টিপে হাসছে অনু। প্রত্যয় ওর পেছন পেছন হেঁটে এসে বলল, এই মেয়ে, এত মুড সুইং হয় কেন তোমার? অনু পেছন ঘুরে শুধালো, কেন ভয় করছে? সামলাতে পারবেন না? প্রত্যয় ওর হাতের মাঝে হাত ঢুকিয়ে বলল,
তুমি বিশ্বাস হয়ে থেকে গেলে আমি নিঃশ্বাস দিয়ে হলেও সামলে নেব। গধূলিবেলা চলমান, তবে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে অমাবস্যার রাত। পুরো আকাশে ঘুটঘুটে কালো মেঘ ছেয়ে আছে। বিদ্যুতের ঝলকানিতে ক্ষণে ক্ষণে পশ্চিম আকাশ রক্তিম হয়ে চোখের সামনে ভেসে উঠছে। তার সাথে বাতাসের তাণ্ডব তো আছেই। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সেই বিকেল থেকেই। রাতে বোধহয় ঝড় আসবে। ভার্সিটির গেটের সামনে একটা কাকপক্ষীও অবশিষ্ট নেই। সবাই যে যার মতো চলে গিয়েছে। শুধুমাত্র ওরই ছাতা হাতে নিয়ে সে কখন থেকে বাসের জন্য দাঁড়িয়ে আছে। শেষ বাসের এখনো সময় হয়নি। কিন্তু এই ঝড়ের মাঝে শেষ বাস আসবে কিনা সন্দেহ। ওদিকে বৃষ্টির তোপ ধীরে ধীরে বেড়েই চলেছে। হাতে ছাতা থাকা সত্ত্বেও পায়ের দিকটা ভিজে গিয়েছে। ওরও হাত দিয়ে জামা কাপড় থেকে বারবার বৃষ্টির পানিগুলো ঝেড়ে সরাচ্ছে। তখনই বিকট আওয়াজে হর্ন বাজিয়ে ভার্সিটি গেট থেকে বের হয় কৃতিকের কালো রঙা মার্সিডিজ। বাইরে ততক্ষণে ঝুম বৃষ্টি। কৃতিক ওরুর সামনে গাড়ি দাঁড় করিয়ে জানালার কাছ নামিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, উঠে আয়। রাত হলে ঝড় আরো বাড়বে। আজ আর বাস আসবে বলে মনে হচ্ছে না। থাইল্যান্ড থেকে আসার পর থেকে কৃতিকের ওপর মহাবিরক্ত ওরও। না পারতেও কথা বলে না। এখনো বলতে ইচ্ছে করছে না। তাই ও দাঁড়িয়ে না থাকে, চুপচাপ হাঁটা ধরে বৃষ্টি স্নান রাস্তার ফুটপাত ধরে। কেন যেন মনের মাঝে জিদ চেপে বসেছে। কৃতিকের কথাটা কিছুতেই শুনবে না আজ। সবসময় কৃতিকের জেদের কাছে পরাজিত হয়ে ক্লান্ত ওরও। কৃতিকের জেদের বশে করা কর্মকাণ্ড মনে পড়তে হাঁটার গতি আরো বাড়িয়ে দিল ও। পায়ের জুতোটা পানিতে ভিজে জপজপ আওয়াজ করছে। তবুও হনহনিয়ে হাঁটছে ওরও। তবে বেশি দূর আগানোর আগেই পেছন থেকে ওর ছাতাটা টান মেরে নিয়ে নেয় কৃতিক। মাথা থেকে ছাতাটা সরে যাওয়ায় কয়েক মুহূর্তের মাঝে ঝুম বৃষ্টিতে কাক ভেজা হয়ে যায় ওরও। কৃতিকও তাই। ফর্মাল ড্রেস আপ, ব্ল্যাক শুজ, রিস্ট ওয়াচ, সবকিছু ভিজে একাকার। হুট করে ছাতা কেড়ে নেওয়াতে ওরও ভুরু কুঁচকে পেছনে ঘুরে দেখতে পায় ওর হ্যালো কিটি ছাতাটার বেহাল দশা করে ছেড়েছে কৃতিক। সেটাকে দুমড়ে মুচড়ে ভেঙে ডাস্টবিনে ছুঁড়ে মেরে কৃতিক বলল, এবার যা। ওরও কম যায় না। কৃতিকের বাক্য শ্রবণের সঙ্গে সঙ্গে বৃষ্টির মাঝে হাঁটা ধরে সামনের দিকে। তবে দ্বিতীয়বার স্পর্ধা দেখিয়ে আর পার পেল না ওরও। সামনের দিকে এক কদম দিয়েছে কি দেয়নি, তার আগে ওর বুকের কাছে জামাটা খামচে ধরে কৃতিক। এভাবে হঠাৎ আক্রমণে কেঁপে ওঠে ওরু, হকচকিয়ে বলে, কি করছেন, জামাটা ছিঁড়ে যাবে তো। কৃতিক ওর কথায় পরোয়া না করে অরুর চোখের দিকে নিজের বাজ পাখির মতো তির্যক চাহনি নিক্ষেপ করে বলল, কথা শুনছিস না? অনেক সাহস বেড়ে গিয়েছে দেখছি। আমার সামনে তেজ দেখাতে এলে সোজা গাড়িতে নিয়ে বাসর সেরে ফেলবো। আর তুই এটা ভালো করেই জানিস আমি যা বলি তাই করি। তাই নিজের ভালো চাইলে চুপচাপ গাড়িতে গিয়ে বস। কৃতিকের লাগামহীন কথার পাশে গলার স্বর মুহূর্তেই ক্ষীণ হয়ে এলে অরুর। বরাবরের মতো এবারও কৃতিকের জেদের কাছে হেরে গিয়ে ভেজা শরীর নিয়ে চুপচাপ গাড়িতে বসে পড়ল ও। অরু গাড়িতে বসতে কৃতিক এসে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। বাইরের বৃষ্টির রিমঝিম আওয়াজ গাড়ির হাই কোয়ালিটির জানালা ভেদ করে মোটেই ভেতরে আসতে পারছে না। চারিদিকে পিনপিতন নীরবতা। শুধু একটু পরপর নীরবতা ভেঙে সশব্দে হাঁচি দিচ্ছে কৃতিক। হাঁচি দিতে দিতে চোখ নাক লালচে বর্ণ ধারণ করেছে তার। সে কখন থেকে মানুষটা একাধারে হাঁচি দিচ্ছে দেখে ওরে একটু আগ বাড়িয়ে বলে, বৃষ্টিতে ভিজে আপনার ঠান্ডা লেগে গেল বোধহয়। কৃতিক আবারও হাসি দিতে যেয়ে নিজেকে সংবরণ করে বলে, গত দুদিন ধরে জ্বর, তাই হয়তো বৃষ্টির পানিতে পুনরায় ঠান্ডা লেগে গিয়েছে। কৃতিকের কথায় ওরু বেশ অবাক হয়। একই বাড়িতে থাকে ওরা তিনজন, অথচ একটা মানুষের গত দুদিন ধরে জ্বর, সেটা ওর জানা নেই। আর কৃতিকই বা কেমন? জ্বর হলে একটা মানুষ এতটা স্বাভাবিক কি করে থাকতে পারে? মুখ দেখে বোঝার উপায় নেই যে মানুষটার শরীর খারাপ। সবসময় সে রাগী রাগী ভাব। উত্তাল প্রকৃতি রাত বাড়ার অপেক্ষা করেনি আর। সন্ধ্যা রাতে শুরু করে দিয়েছে তীব্র ঝড়ের তাণ্ডব। অনুর সাথে মাত্রই কথা হলো অরুর। সেও ঝড়ের মাঝে কোনো এক ক্যাফেতে আটকা পড়ে আছে। সাথে অবশ্য প্রত্যয় আছে, চিন্তা করার কারণ নেই। অনুর সাথে কথা হওয়ার পরপরই বিদ্যুৎ চলে গিয়েছে। এভাবে বিদ্যুৎ চলে যাওয়ায় ওরও একটু ভরকে গেল। অন্য সময় বিদ্যুৎ চলে গেলেও বাহিরে থেকে আসা সোডিয়ামের আলোয় আলোকিত থাকে হলরুম। অথচ আজ নিকষ কালো ঘুটঘুটে অন্ধকার। ব্যাপারটা বোঝার জন্য কাচের জানালায় উঁকি দিতেই ওরু দেখতে পায় বাড়ির বাইরে রাস্তায় কোথাও এক ফোঁটা আলো নেই। হয়তো ঝড় বৃষ্টিতে কোথাও বৈদ্যুতিক তার বিচ্যুত হয়ে এমনটা হয়েছে।
কিন্তু এই মুহূর্তে চারিদিকে এমন তীব্র অন্ধকারে অরুর কেমন গা ছমছম করছে। ও কোনো মতে অন্ধকারের সিঁড়ি হাতড়ে কৃতিকের রুমের দিকে পা বাড়ায়। কৃতিক রুমেই আছে, অথচ ওর রুমটা পুরোপুরি তিমিরে ঢাকা। একটু সময় নিয়ে খুঁজতে খুঁজতে কৃতিকের রুমের দরজার বাইরে কয়েকবার টোকা মেরে অরু মিনমিনিয়ে বলল, একটু ফোনের ফ্ল্যাশটা অন করবেন, ভয় করছে। অরুর বলার সঙ্গে সঙ্গেই কৃতিক মোবাইলের ফ্ল্যাশ অন করে বলল, ভেতরে আয়। অরু দরজা ঠেলে ভেতরে ঢুকে মৃদু আলোতে দেখতে পায় কৃতিক কমফোর্ট মুড়ি দিয়ে শুয়ে আছে, আর গতানুগতিকের চেয়ে একটু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। অরু জানে কৃতিক কখন এমনটা করে, তাই ও এগিয়ে গিয়ে শুধালো, জ্বর বেড়েছে? আমি কি একটু চেক করে দেখব? কৃতিক হাসকি স্বরে জবাব দিল, নিষেধ করেছি? অরু এবার একটু নিঃসংকোচ নিয়ে কৃতিকের কপালে হাত ছোঁয়ায়, অতঃপর বলে, আপনার অনেক জ্বর কি করে? ঠিক আছেন? বলুন তো। কথাটা বলে অরু মোবাইল হাতে নিয়ে উঠতে নিলে কৃতিক নিজের তপ্ত হাত দিয়ে অরুর হাতটা টেনে ধরে শুধায়, কোথায় যাচ্ছিস? অরু পেছন ঘুরে বলে, কাপড় ভিজিয়ে নিয়ে আসছি, মাথায় জলপট্টি দিলে ভালো লাগবে। ততক্ষণ একটু অন্ধকারে থাকুন। সন্ধ্যা রাত গড়িয়ে ঘড়ির কাঁটা ঠেকেছে রাত 10টার কোটায়। বিদ্যুৎ এখনো আসেনি, আর না অনু ফিরেছে। অনু সেই যে কৃতিকের শিয়রে বসেছে, এখনো বসেই আছে। বৃষ্টির রিমঝিম আওয়াজে চোখ দুটো ভার হয়ে এসেছে ঘুমে। এবার মনে হচ্ছে যাওয়া দরকার। তাই কৃতিকের মাথায় জলপট্টিটা উল্টে দিয়ে বলল, আমি এখন যাই, ঘুম পেয়েছে। তৎক্ষণাৎ ওর হাতটা শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ রেখে কৃতিক বলে, কোথাও যাবি না, এখানেই বসে থাক। বৃষ্টি কমেছে, বিদ্যুৎ আপা দুটোই চলে আসবে। তাছাড়া আমার ঘুম পেয়েছে তো। কৃতিক অরুর কথায় তোয়াক্কা না করে বলল, ঘুমাতে হবে না। আমি বলছি তুই যাবি না, তার মানে যাবি না। নয়তো সবাইকে বলে দেব তুই আমার বউ। অরু দাঁত কিরমির করে বিরক্ত হয়ে বলল, ব্ল্যাকমেলটা আপনি খুব ভালো করেই করতে পারেন। সব আমাকে শাস্তি দেওয়ার ধান্দা। কৃতিকের সাথে কথাই না পেরে অগাত্তায় ওরও ঘুমু ঘুমু চোখ নিয়ে টলতে টলতে কৃতিকের কাছেই বসে থাকে। একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে পড়ে খুব ভোরে ঘুম ভেঙেছে অরুর। কেমন যেন গরম লাগছে সবকিছু। গলার কাছের গরমটা একটু বেশিই লাগছে। চোখ দুটো তখনও খোলেনিও, তবে আশেপাশে সুঘ্রাণটা বারবার নাকে এসে সুরসুরি দিচ্ছে। চন্দন কাঠের স্নিগ্ধ মন মাতানো সুবাস। একটা লম্বা শ্বাস টেনে সুবাসিত বাতাসটা ভেতরে পুড়ে নিয়ে নড়েচড়ে ওঠে অরু। কিন্তু এ কি, নড়াচড়া করার কোনো উপায়ান্তর নেই। মনে হচ্ছে হাত পা কেউ বেঁধে রেখেছে। কিন্তু কে দেখাবে এই দুঃসাহস? নিজেকে এভাবে বাঁধনে আবিষ্কার করে আচমকায় চোখ খুলে অরু। চোখ খোলার সঙ্গে সঙ্গে দুনিয়া দুলে ওঠে ওর। অরু কৃতিকের বিছানায়, কৃতিকের সাথে ঘুমিয়ে আছে। কৃতিক নিজের হাত পা দিয়ে অরুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে নিজের বুকের মধ্যে নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। অরুর লম্বা চুলগুলো কৃতিকের কালো শার্টের সাথে মিলেমিশে একাকার। এভাবে কৃতিকের পাশে নিজেকে আবিষ্কার করে অরু ঘাবড়ে গিয়েছে। মনে মনে ভাবছে, আপা জানলে কেলেঙ্কারি হয়ে যাবে, আমার এক্ষুনি চলে যাওয়া উচিত। কৃতিকের পিঠের নিচ থেকে নিজের চুলগুলো আস্তে করে টেনে বার করতে করতে অরুর চোখ যায় কৃতিকের ঘুমন্ত মুখের দিকে। এত রাগ, এত জেদ, এত বেপরোয়া স্বভাব কোনো কিছুর লেশমাত্র নেই ঘুমন্ত মুখটাতে। এখন যা রয়েছে সেটা কেবলই আকর্ষণ। যে কেউ এই ঘুমন্ত মুখটা দেখলে তীব্র আকর্ষণ অনুভব করবে। কি সুন্দর চেহারা, মাশাল্লাহ। ঘুমের মাঝে কৃতিক খানিকটা নড়েচড়ে উঠতেই ভ্রম ছুটে যায় অরুর। ও দ্রুত বিছানা ছেড়ে চুলগুলো হাত খোপা করতে করতে বেরিয়ে যায়। যাওয়ার আগে কি ভেবে যেন আরো একবার ফিরে এসে ঘুমন্ত কৃতিকের কপালে হাত ছোঁয়ায়। অতঃপর মনে মনে নিশ্চিন্ত হয়ে বলে, যাক, তীব্র জ্বরটা কমে গিয়েছে, এখন আমি দ্রুত ভাগি। রুমে আসতেই পা দুটো থমকে যায় অরুর। আপা এখনো ঘুমিয়ে আছে। এই ফাঁকে কিছু একটা অজুহাত বানাতে হবে। কি বানানো যায়? অরু যখন অজুহাতে ভাবতে ভাবতে দাঁত দিয়ে নখ কাটতে ব্যস্ত, তখনই আড়মোড়া ভেঙে অনু বলে, কিরে, এত সকালে আবার কোথায় যাচ্ছিস? অরু ধরা পড়ে যাওয়ায় চোরের মতো আমতা আমতা করে বলে, কোথাও না। এখন আবার কোথায় যাব? অরুর কথায় গুরুত্ব না দিয়ে অনু পুনরায় শুধালো, আরে, কাল রাতে কখন এসেছিলি ঘুমাতে? অরু ভুরু কুঁচকে বলে, কোথা থেকে আসবো? আরে তুই তো কাল রাতে কৃতিক ভাইয়ের মোবাইল থেকে মেসেজ দিলি আমায়। তুই নাকি পড়ছিস, খুবই ইম্পর্টেন্ট টপিক, ঘুমাতে দেরি হবে।
ওই জন্যই তো তোকে আর ডিস্টার্ব করিনি। রুমে এসে ঘুমিয়ে পড়েছি। অরু এতক্ষণে বুঝলো ওর হয়ে কৃতিক মেসেজ করেছে অনুকে। এবার একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ রে আপা, অনেক কঠিন পড়া ছিল। ওই জন্যই তো কৃতিক ভাইয়ের রুমে গিয়েছিলাম পড়া বুঝতে। বাড়িতে স্যার থাকলে যা হয় আর কি। এক নিঃশ্বাসে কথাটুকু শেষ করে নিজের শরীরের গন্ধ নিল অরু। পুরো শরীর জুড়ে স্যান্ডেলউড পারফিউমের গন্ধ মোমো করছে। যে কেউ কাছে এলে বুঝতে পারবে এটা কৃতিকের শরীরের গন্ধ। ওর উপায়ন্তর ভেবে না পেয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে অনুর উদ্দেশ্যে বলল, আমি একটু শাওয়ার নিয়ে আসছি, তুই থাক। অনু হাই তুলে আবারও ঘুমাতে ঘুমাতে বলল, এত সকালে শাওয়ার নেওয়ার কি আছে, পাগল মেয়ে। রোববারের সকাল। যান্ত্রিক জীবনে অভ্যস্ত মানুষগুলোর আজ ছুটির দিন। বাহিরের প্রখর রোদের পূর্বাভাস। গত কয়েকদিনের বৃষ্টির শেষে আজই বোধহয় এই সূর্যের মুখ দেখতে পাবে ধরণী। ভেজা স্যাঁতসেঁতে পরিবেশ উবে গিয়ে শুকিয়ে যাবে পিচঢালা ঝকঝকে রাস্তাঘাট। তবে সেই রাস্তায় পদচারণার তাড়া আজ খুব একটা কারোরই নেই। ছুটির দিন বলে কথা। যেহেতু ছুটির দিন, সেহেতু আজ ভার্সিটি নেই। ওরও আজ বেশ বেলা করে ঘুম থেকে উঠেছে। এত বেলা করে উঠেও আজকাল চোখ দুটো থেকে ঘুম কাটানো বড্ড দায়। কোনো মতে টুলটুলু পায়ে রোবটের মতো নিজের সকালের কাজগুলো সেরে ওরু চলে এসেছে হলরুমে। বাড়িতে ওরু ব্যতীত কেউ নেই। শুধুমাত্র হলরুমের ডিভানে বসে লেজ নাড়াচ্ছে ডোরা। ডোরাকে এভাবে ডিভানের ওপরে বসে থাকতে দেখে এক ঝটকায় ঘুম ছুটে গেল অরুর। চোখের পাতায় কয়েকবার পালক ফেলে দাঁত দিয়ে জিভ কেটে এগিয়ে গিয়ে ডোরাকে উদ্দেশ্য করে অরু বলল, কি করেছিস ডোরা? এটা জায়ান্ট কৃতিকের বসার জায়গা। তুই এখানে বসেছিস জানলে তোকে আর আমাকে দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে প্রফেসর জেকে। ঘর বাড়ি হারিয়ে বনবাসী হতে না চাইলে তাড়াতাড়ি নাম। অরুর তীব্র চোখ রাঙানো ধমকে বোধহয় কাজ হলো। তৎক্ষণাৎ লেজ নাড়াতে নাড়াতে জায়গা ত্যাগ করলো ডোরা। ডোরা মুখ কাঁচুমাচু করে চলে যাওয়াতে অরু সেদিকে তাকিয়ে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, রাগ করার কি আছে? আমি তো যা সত্যি তাই বললাম। প্রফেসর জেকে তো আর তুই চিনিস না, তাই অমন রাগ দেখাচ্ছিস। আমি চিনি। চিনব নাই বা কেন বল? ক্লাসে মাইক্রোনমিক্স পড়াই তো। ডোরা অরুর এত হাবিজাবি কথা বুঝলো কি বুঝলো না তা বোধগম্য নয়। সে চুপচাপ গিয়ে লেজ নাড়াতে নাড়াতে অন্যত্র জায়গা দখল করে নিল। বসে পড়ল কিচেন কাউন্টারের একপাশে। ডোরার এমন কার্যক্রম খানিকক্ষণ পর্যবেক্ষণ করে অরুর চোখ গেল দোতলার কৃতিকের ঘরের দিকে। আজ উইকেন্ড, অথচ কৃতিক সকাল সকাল বাড়িতে নেই। কোথায় গিয়েছে সেটা ওরও জানে না, জানার কথাও নয়। তবুও চোখ দুটো আজকাল হুটহাট করে খোঁজ করে বসে। কেন করে তা জানা নেই অরুর। মন মস্তিষ্কও তাতে একযোগে সায় জানাই। হৃদয়ের কোনো দিক থেকে কোনো বাধা নেই। তবুও অরুর ভয় হয় ভীষণ। সেই সাথে কৃতিকের ওপর একরাশ বিরক্তি আর অভিমান তো আছেই। কি করে পারলো ওকে ওভাবে জোর করে বিয়ে করতে? ওর মতামতের কি কোনো দাম নেই? পরক্ষণে মনে পড়ে যায় সেদিন রাতে কৃতিকের দেওয়া গম্ভীর হৃদয় নিংড়ানো আশ্বাসটুকু। চিন্তা নেই, পুরো দুনিয়া আমি দুহাতে সামলে নেব। তোর শরীরে কলঙ্কের আঁচও লাগতে দেব না। কথাগুলো ছিল ভেলভেট মেঘের মতোই মসৃণ। অথচ প্রত্যেকটা কথায় উপচে পড়ছিল কি ভীষণ পুরুষত্ব আর কর্তৃত্ব। যেন কৃতিকের জন্মই হয়েছে অরুকে দুহাতে আগলে রাখার জন্য। সেই দিনের বলা প্রত্যেকটা শব্দ তীব্র ঝংকার তুলছিল অরুর শরীরের রন্ধে রন্ধে। মাথার মধ্যে উপচে পড়া চিন্তার জলোচ্ছ্বাসেরা মুহূর্তে গতিপথ বদলেছিল। চোখ বন্ধ করে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছিল মানুষটা যা বলছে ঠিক বলছে। বিয়েটা যখন জোর করে করেছে, তখন দায়িত্ব অবহেলা করার পাত্র জায়ান্ট কৃতিক নয়। কিন্তু সময়ের পরিবর্তনে আবারও মনে হতে লাগলো, তাতে কি আসে যায়? কৃতিক যতই বলুক, ধর্মে যতই প্রাধান্য থাকুক, সৎ ভাইয়ের সাথে বিয়ের সম্পর্ক কোনো সমাজই ভালো চোখে দেখবে না। কোনো দিন না। তার ওপর মা আর আপা তো আছেই। অরু যখন নিজের অনিশ্চিত বৈবাহিক সম্পর্ক নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে, তখনই ল্যান্ডফোনে তীক্ষ্ণ আওয়াজে ওর ভাবনা সুতো ছিঁড়ে যায়। কৃতিকের শূন্য ঘরের দিক থেকে চোখ নামিয়ে অরু তাকায় সেই দিকে। মনে মনে ভাবে, ল্যান্ডলাইনে কল এসেছে তার মানে আমার কল। কিন্তু এই সময় কে কল দিল? অরু ঠোঁট কামড়ে ফোনের ওপাশের মানুষটাকে আন্দাজ করতে না পেরে সহসা এগিয়ে গিয়ে ফোন কানে ধরল। ফোন কানে নেওয়ার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে এলো অনুর উচ্ছ্বসিত ক্রন্দনরত আওয়াজ। গলায় অসম্ভব খুশি আর চোখে অশ্রুসিক্ত নোনা জল ধরে রেখে অনু বলল,
অরু, দ্রুত নার্সিং হোমে চলে আয়, মা তোকে দেখতে চাইছে। অনুর কথায় চোখ দুটো বড় বড় করে অরু অবিশ্বাসের সুরে দ্বিতীয়বার শুধায়, কি বলছিস আপা? সত্যিই মা আমাকে খুঁজছে? হ্যাঁ রে বোন, মা তোকে খুঁজছে, এলেই দেখতে পাবি। অনুর সঙ্গে সঙ্গে অরুও এবার ব্যথাতুরু খুশিতে ডুকরে কেঁদে উঠল। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, আমি এক্ষুনি আসছি আপা, এক্ষুনি আসছি। ওর কথায় সায় জানিয়ে অনু কল কেটে দিল। অরু দ্রুত ব্যস্ত হয়ে পড়ে রেডি হওয়ার জন্য। অপারেশনের পরে মায়ের জ্ঞান ফিরেছে বেশ কয়েকদিন আগেই। তবে তখনও এত বড় অপারেশনে দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি বলে কথাও হয়ে ওঠেনি মায়ের সাথে। আজ বোধহয় মা পুরোপুরি সুস্থ হলো। অসম্ভব খুশিতে পাগল পাগল লাগছে অরুর। আজ আবার কতগুলো দিন পর মাকে সে আগের মতো করে দেখতে পাবে ওরও। না, আর অপেক্ষা করা যাচ্ছে না। কোনো মতে পরিপাটি হয়ে হাতের পার্সটা নিয়ে দরজা লক করে ওরও দৌড়াতে দৌড়াতে বেরিয়ে গেল কৃতিকের আলিশান বাড়ি থেকে। হসপিটালে এসে দৌড়াতে দৌড়াতে করিডর পেরিয়ে মায়ের কেবিনের সামনে এসে পা দুটো থমকে গেল অরুর। ভেতরে মা কথা বলছে, সুস্পষ্ট আওয়াজ। কতদিন পর মায়ের কথা কানে আসছে। হৃদয়টা গুমোট আবহাওয়ার মতোই হাঁসফাঁস করছে ওর। মনে পড়ে যাচ্ছে শুরু থেকে সবকিছু। অত বড় কৃতিকুঞ্জে দিনের পর দিন দুবনের কষ্ট করা, প্রতিদিন ইমেল পাঠানো, ইমেইলের রিপ্লাই না আসায় একরাশ আক্ষেপ, গুছিয়ে নেওয়া, মানিয়ে নেওয়া, মামির ছুরিকাঘাতের মতো কথার সবল, শেষমেশ জায়ান কৃতিকের জোর জবরদস্তিতে রাজি হওয়া। এত কিছুর বিপরীতে এখন এই মুহূর্তে মায়ের দুটো আওয়াজ শুনে মনে হলো সব দুঃখ ভ্যানিশ। এই জীবনের দুঃখ কিছুই ঘটেনি। এই যে কেমন সুখ উপচে পড়েছে দু চোখের কার্নিশ বেয়ে। কাঁধ দুটো অসম্ভব হালকা লাগছে। বয়স কমে গিয়ে নিজেকে মায়ের ছোট্ট বাচ্চা মনে হচ্ছে। আর কি চাই? খানিকক্ষণ কেবিনের বাইরে দাঁড়িয়ে থেকে নিজের ভলভলিয়ে ওঠা অশান্ত হৃদয়টাকে শান্ত করে তবে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো অরু। চোখ দুটো তখনও অভিমানী জ্বরে টইটুম্বুর। কয়েক মিটার দূরত্বে বসে আছে মা। পরনে তার হসপিটালে বরাদ্দকৃত আসমানি রঙের পায়জামা সেট। হাতের ক্যানোলা এখনো খোলা হয়নি। তবে চোখে মুখে স্নিগ্ধতার সরাসরি তার। এমন সুস্থতা দেখে মনে হচ্ছে নতুন করে জন্ম হলো তার। অরুর অবশ্য এমনই মনে হওয়ার কথা। কারণ ও খুব বেশি মায়ের ধারে কাছে থাকেনি। শুরু থেকে শেষ পর্যন্ত অনুর ত্যাগ তিতিক্ষা আছে। অরুর এই সামান্য কষ্ট কিছুই না। আজমেরি শেখ বরাবরই রাশভারী গোছের মানুষ। খুব একটা আবেগ তিনি দেখাতে পারেন না। কিন্তু এরকম একটা মুহূর্তে নিজেকে ধরে রাখা দায়। তিনিও পারলেন না। এক হাতে অনুকে আগলে রেখে অন্য হাতে এগিয়ে দিলেন অরুর উদ্দেশ্যে। অরুও আর অপেক্ষা করল না। ছুটে এসে জাপটে ধরল মাকে। তিন মা মেয়ের কান্না রোল পড়ে গেল পুরো কেভিন জুড়ে। এতদিন পর অনুর মনে হচ্ছে ও ও আর একা নয়, ওকেও স্নেহ করার মতো মানুষ আছে। এর চেয়ে প্রশান্তির আর কী বা হতে পারে। আজমেরি শেখ দুই মেয়ের মাথায় চুমু খেয়ে বললেন, সব ঠিক হয়ে গিয়েছে, সব। আর দুঃখ নেই। তোমাদের মা সুস্থ হয়ে গিয়েছে দেখো। জবাবে অনু কাঁদতে কাঁদতে বলল, তুমি আবারও আমাদের বুকে টেনে নিয়ে আদর করছো। এর চেয়ে সুখের আর কি হতে পারে মা? আমরা পেরেছি। আমি আর অরু হাল ছাড়েনি। আমরা তোমাকে ফিরে পাবার আশা ছাড়িনি। ভবিষ্যতেও ছাড়ব না। তোমার শরীরে একটুও ত্রুটি হতে দেব না আমরা। ওদের কান্নাকাটির মাঝে চেক আপের উদ্দেশ্যে কেবিনে প্রবেশ করে ডক্টর অ্যাডওয়ার্ড। ডক্টরের হঠাৎ আগমনে তিনজনেরই কান্নাকাটি ভাটি পড়ল এতক্ষণে। তৎক্ষণাৎ ডক্টরকে জায়গা করে দিয়ে দুই বোন দুই দিকে সরে দাঁড়ালো ওরা। অতঃপর আজমেরি শেখকে ভালোমতো চেক আপ করে ঠোঁটের কোণে একটা আন্তরিকতা জড়ানো হাসি ঝুরিয়ে ডক্টর বললেন, কংগ্রাচুলেশন মিসেস আজমেরি শেখ। আপনার অপারেশনের পর আপনি এখন পুরোপুরি ফিট আছেন। আজ বা কালকের মধ্যে আপনাকে ডিসচার্জ করে দেওয়া হবে। তবে হ্যাঁ, প্রথম দিকে প্রতি সপ্তাহে এবং পরবর্তীতে প্রতি মাসে একবার করে নার্সিং হোমে এসে হার্টের কন্ডিশন চেক আপ করতে হবে আপনার। অন্তত 6 মাস এটা ধারাবাহিকভাবে করতে হবে। তাই অনুরোধ করব আগামী 6 মাসে দেশে না ফেরার। 6 মাস পরে যখন আপনার হার্টের কন্ডিশন পুরোপুরি স্টেবল হয়ে যাবে, তখন আপনি যে কোনো সময় দেশে ফিরতে পারবেন। আজমেরি শেখ বরাবরই যথেষ্ট স্মার্ট এবং দক্ষ মহিলা। ইংরেজিতেও তিনি যথেষ্ট পারদর্শী। জামশেদ জায়ানের সাথে দেশ বিদেশ ঘুরে ব্যবসা সামলেছে। পারদর্শী হওয়ারই কথা। তাই তিনি নিজ থেকেই ডক্টরকে শোধালেন, ডক্টর অ্যাডওয়ার্ড, 6 মাস থাকতে হবে? ডক্টর অ্যাডওয়ার্ড স্মিত হেসে বলল, হুম, ডিপেন্ড অন ইউর হার্ট। হার্ট যত তাড়াতাড়ি আপনার শরীরের সাথে খাপ খাওয়াতে পারবে, আপনি তত তাড়াতাড়ি ফিরতে পারবেন।
ডক্টরের কথায় আজমেরি শেখ হ্যাঁ-সূচক মাথা নাড়ালে ডক্টর অনুকে দিক নির্দেশনা দিয়ে কেবিন থেকে চলে যায়। ডক্টর বেরিয়ে যাওয়ার কয়েক মিনিটের মাথাতেই একটা ফ্লাওয়ার বুকে নিয়ে কেবিনে ঢুকলো প্রত্যয়। অনু তখনও বসে বসে ডক্টরের বলা কথাগুলো নোট করছিল ডায়েরিতে। ওরও মায়ের জন্য কমলার খোসা ছাড়াচ্ছিল। প্রত্যয় এক ঝলক অনুর দিকে তাকিয়ে সোজা গিয়ে আজমেরি শেখের সামনে পড়ে, হাতের বুকেটা সম্মানের সাথে এগিয়ে দিয়ে বলে, কনগ্রাচুলেশন ম্যাম, আমি প্রত্যয় এহসান, সিএফও অফ জেকে গ্রুপ। আজমেরি শেখ বুকেটা গ্রহণ করে বললেন, হ্যাঁ জানি, জামশেদ আপনাকে কৃতিকের জন্য আমেরিকায় পাঠিয়েছিল। আজমেরি শেখের কথায় অনু দুজনেই প্রত্যয়ের মুখে দৃষ্টিপাত করলো। অনু প্রত্যয়কে দেখে একটু ইতস্তত হলো, কেমন যেন লজ্জা লাগছে ওর। ওদিকে অনু বেচারি কৃতিকের নামটা শোনা মাত্রই ভাবছে, সারা সকাল কৃতিকের দেখা নেই, কোথায় গেল লোকটা। আজমেরি শেখের কথায় প্রত্যয় সম্মোহনী হাসি দিয়ে বলল, ইয়েস ম্যাম, আপনি ঠিকই ধরেছেন, আমি কৃতিক ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। ওনার হয়ে কোম্পানির সকল দায় দায়িত্ব আমি সামলাই। উনি কখনো জেকে গ্রুপে হস্তক্ষেপ করেন না, আর না উনি কোম্পানি থেকে কোনোরূপ সম্মানই গ্রহণ করেন। আজমেরি শেখ কিছু একটা ভেবে বলল, যাই হোক, আপনি এসেছেন ভালোই হয়েছে। আমার জন্য ইমিডিয়েট একটা অ্যাসিস্ট্যান্টের ব্যবস্থা করুন। আর হ্যাঁ, হসপিটালের আশেপাশে একটা অ্যাপার্টমেন্ট রেন্ট করুন। যেহেতু আরও 6 মাস থাকতে হচ্ছে, সেহেতু আমি আমার মেয়েদের নিয়ে সেখানে উঠব। জ্ঞানকৃতিক চৌধুরী আমার অবর্তমানে আমার মেয়েদের সাহায্য করেছে, থাকতে দিয়েছে। আমি তার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ। তবে তার সাথে একই ছাদের নিচে থাকতে আমি আগ্রহী নই। প্রত্যয় রোবটের মতো দাঁড়িয়ে আজমেরি শেখের সকল হুকুম শুনে গেল। অতঃপর ছোট করে, ওকে ম্যাম, আমি সবকিছুর ব্যবস্থা করছি বলে কেবিন থেকে বেরিয়ে যায়। আজমেরি শেখের হুট করে এতগুলো সিদ্ধান্তে অনুর কোনরূপ ভাবান্তর না হলেও অনুর কেমন যেন ভেতরে ভেতরে সূক্ষ্ম চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। চারিদিকে সুখের জোয়ারে পরিপূর্ণ, তবুও কিসের অসম্পূর্ণতায় হৃদয়ের এই চিনচিন ব্যথা জানা নেই ওরুর। দিনের আলো নিভে গিয়ে সন্ধ্যা হতে বাইক রাইডিং ক্লাবগুলো পরিণত হয় নাইট ক্লাবে। উচ্ছন্নে যাওয়া বড়লোকের বাউন্ডুলে ছেলে মেয়েদের সবচেয়ে প্রিয় জায়গা এটি। কলেজ ভার্সিটি ফাঁকি দিয়ে সারাদিন রাইডিংয়ের মতো থ্রিলিং গেম উপভোগ করে সন্ধ্যা হতে না হতেই শুরু হয়ে যায় ডিস্কো পার্টি। সাদা ফকফকে আলো নিভিয়ে দিয়ে লাল নীল হলুদ ফেয়ারি লাইটের আলোয় ঝিকমিক করে ওঠে চারিপাশ। এক সাইডে ভিন্ন দেশ থেকে আনা সারি সারি কাচের বোতলে সাজিত ব্যান্ডেড বার কাউন্টার, আর অন্য সাইডে ডিজে গানের ধূপধাপ কম্পিত আওয়াজের সাথে তালে তাল মিলিয়ে সকলের ডান্স পার্টি। অবশেষে সারা রাত ধরে মদ্যপান করে আর নাচানাচি শেষে ভোর রাতে চরম আনন্দে গা ভাসানো। আমেরিকানদের জন্য এর চেয়ে চেয়ারফুল জায়গা আর কোথাও নেই বোধহয়। এদের মাঝে কৃতিক হলো রাইডিং ক্লাবের সুপারস্টারের মতো। কখন আসে কখন যায় তা কেউ জানে না। ও সাধারণত ম্যাচ শেষ হতেই নিজের ইচ্ছামতো চলে যায়। কিন্তু আজ কোনো এক অযাচিত কারণে সন্ধ্যার পরেই ক্লাবে প্রবেশ করেছে কৃতিক। ওর সাথে অর্ণবও রয়েছে। অর্ণবের মুখভঙ্গিমা দেখেই বোঝা যাচ্ছে এইরকম একটা ফালতু জায়গায় ওকে জোর করে টেনেটুনে নিয়ে এসেছে কৃতিক। চারিদিকের মিউজিক আর হৈ হুল্লোড় কান ঝালাপালা হয়ে যাওয়ার উপক্রম। অর্ণব বিরক্ত হয়ে কৃতিককে বলল, এখানে কেন এলি? তোর যদি এতই নাচার শখ হয়ে থাকে, তাহলে তোর বউকে নিয়ে আসতি। আমি কি তোর সাথে নাচবো নাকি? চুপ কর শালা। কৃতিক অর্ণবকে চুপ করিয়ে টানতে টানতে নিয়ে গেল বার কাউন্টারে। ওকে বার স্টলে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়ল পাশেরটাতে। সামনে দাঁড়িয়ে থাকা ওয়েটারকে দুটো হুইস্কির অর্ডার দিয়ে কৃতিক ক্লাবের চারিদিকে চোখ বুলিয়ে বলল, এই ক্লাবের সিসিটিভি সিস্টেমটা হ্যাক করতে হবে অর্ণব। কৃতিকের কথায় অর্ণব ভুরুকুসকে বলল, কি, তুই আবারও ঝামেলা পাকাবি? কৃতিক ঠোঁট কামড়ে অর্ণবের চোখে তির্যক দৃষ্টিপাত করে বলল, ঝামেলা তো পাকাতেই হবে ব্রো। রিভেঞ্জ নেওয়াটা যে এখনো বাকি। এই ক্লাবের একজন খুব দুঃসাহস দেখিয়ে আমার দুর্বলতায় হামলা করেছিল। তাকে এক ঝলক নিজের পৈশাচিক রূপটা না দেখালে হয় বল? আমি তো এতটাও ভদ্রলোক নই। অর্ণব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি দেখাবি, কাকে দেখাবি? অর্ণবের কথার পাশে কৃতিক কিছু বলতে যাবে, তার আগে সেখানে আগমন ঘটে ক্লাবের অন্যতম সদস্য জ্যাকসনের, যাকে মাসখানেক আগে রাস্তায় ফেলে ইচ্ছেমতো মেরেছিল কৃতিক। তারপর অবশ্য সব সমস্যার সমাধান হয়েছে। ক্লাবের ম্যানেজিং কমিটি ওদের দুজনকে মিলিয়ে দিয়েছে। জ্যাকসন ক্ষমাও চেয়েছে নিজের কর্মকাণ্ডের জন্য। এখন সম্পর্কটা মোটামুটি ঠিকঠাক। তাই তো কৃতিককে দেখা মাত্র এগিয়ে এসেছে সে।
এগিয়ে এসে আরেকটা বার স্টুল টেনে বসতে বসতে ঠোঁটের ভাঁজে সূক্ষ্ম হাসির রেখা টেনে অবাক হয়ে জ্যাকসন শুধালো, আরে জেকে ব্রো, আপনি তো কখনো নাইট ক্লাবে থাকেন না, আজ হঠাৎ? জ্যাকসনের কথায় কৃতিক নিজের ঠোঁটের কোণে হাসি টেনে বলল, তোমাদের সাথে ড্রিঙ্কস করতে মন চাইলো, তাই থেকে গেলাম। ভালো করিনি? ও, দ্যাটস রিয়েলি গুড ব্রো, লেটস এনজয়। এদের মধ্যে জ্যাকসনই প্রথমে পান করা শুরু করে। ১ পেগ, ২ পেগ, ৩ পেগ, অতঃপর অগণিত পেগ। কৃতিক আর অর্ণবও কিছুটা টাল হয়েছে, তবে জ্যাকসনের অবস্থা পুরোপুরি টালমাটাল। দু চোখ ঝাপসা, চোখের সামনে বসে থাকা একটা কৃতিকে ১০টা মনে হচ্ছে। কি রোমাঞ্চকর! লেটস ডু এ রাইট জ্যাকসন, আমি শিওর এবার তুমিই চ্যাম্পিয়ন হবে। জ্যাকসন যখন টলতে টলতে আরও হার্ড ড্রিঙ্কসের অর্ডার দিচ্ছিল, তখনই কৃতিক ওকে অফারটা করে বসে। জ্যাকসনের মাথা ঠিক নেই, ওর মাথায় চ্যাম্পিয়ন হওয়ার ভূত বহু আগে থেকে চড়ে বসে আছে। এই মুহূর্তে নিজের শরীরে একটা আলাদাই জোশ অনুভব করছে জ্যাকসন। মনে হচ্ছে ওর উপরে টেক্কা দেওয়ার মতো কেউ নেই, কেউ থাকতে পারে না। যে কে আসছে দেখিয়েই ছাড়বে। কৃতিক বলার সঙ্গে সঙ্গেই দাঁড়িয়ে পড়ে জ্যাকসন। নিজের শার্টের কলারে একটা ঝাড়ি দিয়ে বাইকের হেলমেট নিয়ে বাইরে যেতে যেতে বলে, লেটস গো। কৃতিক বাঁকা হেসে বলল, ওয়াও, এত জলদি? জ্যাকসন চলে গেল। কৃতিকও নিজের হেলমেট নিয়ে ওর পেছনে পেছনে হাঁটা দিল। অর্ণব ওকে টেনে বলে, তুই কি পাগল? ও তো পুরোই টাল হয়ে আছে, বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথে অ্যাক্সিডেন্ট করবে। কৃতিক দাঁতে দাঁত চেপে বলল, সেটাই তো চাইছি, চল এবার। পেছন থেকে অর্ণব বলল, আর তুই? তুই নিজেও তো ড্রাঙ্ক, নিজের ওপর কন্ট্রোল আছে আমার অর্ণব, তুই চল। নিজেদের সুপরিচিত রাইডিং ম্যাচের রাস্তায় এসে দুজনে বাইক স্টার্ট করলো ওরা। চারিদিকে রাস্তাটা পুরোপুরি অন্ধকার নয়, আবার খুব আলোকিতও নয়। সোডিয়ামের নিয়ন আলোয় পুরো রাস্তা জুড়ে আলো ছায়া বিরাজমান। জ্যাকসনের মাথায় চ্যাম্পিয়ন হওয়ার ভূতকুণ্ডলী পাকিয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে। আজও দেখিয়েই ছাড়বে জ্যাকসন কি জিনিস। ওদিকে কৃতিকও প্রথমে খুব ধীরগতিতে বাইক স্টার্ট দেয়। বাইক স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে জ্যাকসন হাওয়ার বেগে দৃষ্টিসীমার বাইরে চলে যায়। এ দেখে অর্ণব ভয়ার্ত নজরে তাকিয়ে মনে মনে আওড়ায়, হয় মরবে, না হয় মৃত্যুকে খুব কাছ থেকে দেখে আসবে। কেন যে জেকের মতো পাগলের সাথে লাগতে এসেছিল, হু নোজ। যেহেতু কৃতিক নিজেও ড্রাঙ্ক ছিল, তাই ও নিজেও কিছু দূর যেতে উল্টে পড়ে যায়। পড়ে গিয়ে সেখানে বসে শব্দ করে হাসতে থাকে ও। কৃতিক পড়ে গিয়েছে দেখে অর্ণব ওর দিকে ছুটে এগিয়ে এসে বলল, আরে ওকে, এটা কেন করলি ভাই? ছেলেটা খুব খারাপভাবে আহত হবে। কৃতিক বাইকটাকে শরীরের ওপর দিয়ে সরিয়ে আস্তে আস্তে উঠতে উঠতে বলল, ওই বাস্টারটা আমার ওরুকে মাঝ রাস্তায় অ্যাটাক করেছিল। শুধুমাত্র আমার ওপর জিদ ফলাতে গিয়ে ওরুকে ছুরি নিয়ে আঘাত করেছে। ইভেন আমি সময় মতো না এলে কি না কি হয়ে যেত, সেটা একমাত্র ওপরওয়ালাই ভালো জানে। তাহলে তুই কি করে ভাবলি এত বড় একটা দুঃসাহস দেখানোর পরেও আমি ওকে এত সহজে ছেড়ে দেব? কখনো না। তাছাড়া আমি কী বা করলাম? ও নিজেই তো বাইক নিয়ে চলে গেল। এখন যদি ভালোই ভালোই বেঁচে যাই তো যাক, আর যদি না যাই তাহলে ধরে নেব ওর চ্যাম্পিয়ন হওয়ার নেশায় ওকে খোয়ালো। শেষ কথাটা বলতে বলতে একটা তীর্যক কপট হাসিতে প্রসারিত হলো কৃতিকের ড্রাগ ব্রাউন ঠোঁটজোড়া। অরুর বাড়ি ফিরতে ফিরতে বিকেল গড়িয়ে সন্ধ্যা রাতে গিয়ে ঠেকেছে। অনু আজ আর ফিরবে না, সে মায়ের কাছেই থাকবে। অরুও ফিরতে চায়নি, অনু জোর করেই পাঠিয়ে দিয়েছে ওকে। বলেছে, একটা রাতই তো, তারপর থেকে সবাই একসাথে থাকবে ওরা। এখন কষ্ট করে হসপিটালে থাকার প্রয়োজন নেই। অরুর মনটা বেশ ফুরফুরে। হাতের পার্সটাকে আঙুলে ঘুরাতে ঘুরাতে মাত্রই পাসওয়ার্ড টিপে ঘরে প্রবেশ করেছে ও। তবে হলরুমের কাউচে কৃতিককে বসে থাকতে দেখে হাঁটার গতি থমকে যায় অরুর। এই তো সেই মানুষটা, সারাদিন এত আনন্দের মাঝেও যার কথা হুটহাট মনে পড়েছে। বারবার মনে হয়েছে কোথায় সে। কাউসের ওপর গা ছড়িয়ে দিয়ে দুপা টেবিলের ওপরে রেখে বসে আছে কৃতিক। নির্ঘুম নিষ্প্রভ কামুক চোখ দুটো অরুর পানে নিবদ্ধ। কৃতিকের মুখের দিকে থেকে চোখ সরিয়ে অরু দৃষ্টিপাত করে ওর পায়ের দিকে। 3 কোয়ার্টার প্যান্ট পরে আছে কৃতিক, যার দরুন ফর্সা লোমস্য পা দুটোর এথায় সেথায় থেতলে গিয়ে রক্ত জমাট বাঁধা অংশগুলো দৃশ্যমান। এমন দগদগে অবস্থা দেখে যে কারো হৃদয় কেঁপে উঠবে। অথচ কৃতিক কতটা ভাবলেশহীন হয়ে রক্ত নিয়ে বসে আছে, যেন কিছুই হয়নি। ওরুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কৃতিক হাসকি স্বরে বলল, তোর জন্য ওয়েট করছি, ট্রিট করে দে।
কৃতিকের পা দুটো পর্যবেক্ষণ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে এগিয়ে এসে অরু শুধালো, নিশ্চয়ই বাইক থেকে পড়ে গিয়েছেন। কৃতিক দুহাত দিয়ে নিজের চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে বলল, ঠিকই ধরেছিস। ফার্স্ট এইড বক্স কোথায়? কৃতিক আঙুল দিয়ে নিজের রুমের দিকে দেখিয়ে দিল। অরু নিজের পার্সটা রেখে বলল, থাকুন, নিয়ে আসছি। এই যাবৎ কৃতিকের রুমে দু একবার এসেছে অরু। সেই দিন কৃতিকের রুমে কখন যে ঘুমিয়ে গিয়েছিল টের পায়নি ও নিজেও। তবে তখন তো ঘরময় অন্ধকার ছিল, কিছুই দেখার উপায় ছিল না। ওই জন্য তো এখন ফার্স্ট এইড বক্স খুঁজতে খুঁজতে হাঁপাতে ঠেকেছে অরু। রুমের কোথাও খুঁজে না পেয়ে একটানে কৃতিকের জামা কাপড়ের কাবার্ড খুলে ফেললো ও। কাবার্ডের ড্রয়ারে ফার্স্ট এইড বক্স রাখা ছিল। ওর সেটাকে হাতে নিয়ে আরও একটা ছোট বক্স দেখতে পাই, সুন্দর কারুকাজে করা কাঠের বক্সটা। কি আছে এর মধ্যে? প্রশ্নটা মনের মাঝে উকি দিতেই এদিক ওদিক তাকিয়ে অনেকটা বিস্ময় আর কৌতূহল নিয়ে বক্সটা খুলল ওরু। ওরু ভেবেই নিয়েছে এত সুন্দর বক্সে হয়তো কোনো হীরা জহরত থাকবে নিশ্চয়ই। কিন্তু ওরুকে পুরোপুরি ভুল প্রমাণ করে দিয়ে বক্স থেকে বেরিয়ে এলো একটা লম্বা চুল। ওরু আহত নজরে চুলটাকে দেখে নাক সিটকিয়ে বলল, ইউ, এটা আবার কি? পরক্ষণে ওই চুলটাকে নিজের চুলের সাথে মিলিয়ে ওরু বলল, আরে, এটা তো মনে হচ্ছে আমার চুল। উনি কি কালো জাদু টাদু করেন নাকি? ওরু! নিচ থেকে ভেসে আসা কৃতিকের ঝাঁঝালো চিৎকারে লাফিয়ে উঠল ওরু। কোনো মতে জায়গার জিনিস জায়গায় রেখে ফার্স্ট এইড বক্স নিয়ে সহসা নেমে গেল নিচতলায়। তারপর দৌড়ে এসে হাঁটু গেড়ে বসে পড়ল কৃতিকের পাশে। এতদিন ধরে এ বাড়িতে আছিস, এখনো একটা বক্স খুঁজতে এত সময় লাগে? কৃতিকের কথায় অরুর মনে পড়ে যায় ও আর এই বাড়িতে নেই। কথাটা ভাবতে ঈশান কোণে মেঘ জমার মতো মনের কোণে সুপ্ত হাহাকার জমে ওঠে অরুর। অরু নিশ্চুপ বসে বসে কৃতিকের পায়ে হাত চালাচ্ছে দেখে কৃতিক ভুরুকুঞ্চিত করে বলল, কি ভাবছিস? অরু তার ছোট ছোট হাত দিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজগুলো লাগাতে লাগাতে বলল, ভাবছি আজকে যা বলার বলুন, আমি তো কালই চলে যাচ্ছি। কৃতিক ডিভানের গায়ে নিজের মাথাটা এলিয়ে দিয়ে বলল, আমায় ছেড়ে কোথায় যাবি তুই? ওরও এবার সিরিয়াস হয়ে কৃতিকের মুখের দিকে তাকিয়ে বলল, কাল চলে যাচ্ছে আমরা। মা সুস্থ হয়ে উঠেছেন। আমাদের জন্য সান ফ্রান্সিসকোতে অ্যাপার্টমেন্ট রেন্ট করা হয়েছে। ওর কথাটা বলতে দেরি হলো। শক্ত হাতে ওর গাল দুটো চেপে ধরতে দেরি হলো না কৃতিকের। হঠাৎ চড়াও হয়ে তীব্র রাগে বেশ শক্ত করে ওর গাল দুটো চেপে ধরেছে কৃতিক। এতক্ষণে শান্ত মসৃণ রূপটা মুহূর্তে ধারণ করেছে ভয়ঙ্কর অগ্নিমূর্তি। ওর মনে হচ্ছে ওর গালের হাড়গোড়গুলো এক্ষুনি ভেঙে যাবে। অসহ্য ব্যথায় চোখ দুটো টলমল হয়ে উঠল ওর। তৎক্ষণাৎ অস্পষ্ট সুরে কৃতিককে বলল, খুব ব্যথা লাগছে, ছাড়ুন। কৃতিক ছাড়ল না, উল্টো ওকে কাছে টেনে নিয়ে হিসিয়ে বলল, আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানিস? তোর প্রেমে পড়া। সেই শুরু থেকে যন্ত্রণা দিতে দিতে লাইফটাকে হেল বানিয়ে ছেড়েছিস, এখনো দিচ্ছিস। কথাটা বলে পায়ের নিচে থাকা টি টেবিলে সশব্দে লাথি মারল কৃতিক। সঙ্গে সঙ্গে ঝনঝনিয়ে আওয়াজ করে টেবিলটা উল্টে পড়ল অন্য পাশে। বোধহয় কাজগুলো ভেঙে গুড়িয়ে গিয়েছে। কৃতিক সেদিকে দৃষ্টিপাত না করে অরুর এতক্ষণ ধরে করা ব্যান্ডেজগুলোকে টেনে হিস্ট্রে তুলে ফেলল। এভাবে নিজেকে কষ্ট দেওয়ার কি মানে হয়? অরু চেঁচিয়ে উঠল, আরে কি করছেন? আবারও রক্ত বের হবে তো। কৃতিক অরুর কথায় কর্ণপাত না করে ব্যান্ডেজগুলো ছুঁড়ে ফেলে ওকে এক প্রকার ধাক্কা মেরে সরিয়ে হনহনিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। কৃতিক চলে যেতে অরু ধপ করে মেঝেতে বসে পড়ে। নিজেকে নিজে আশ্চর্য হয়ে প্রশ্ন করে, উনি কি বললেন? উনি আমার প্রেমে পড়েছেন? কবে? কোথায়? কখন? যে মানুষটা আমাকে দু চোখে সহ্যই করতে পারে না, সে কি করে আমার প্রেমে পড়ল? আমি কি ঠিক শুনেছি? আপন মনে কথাগুলো বলতে বলতে অরুর হাত চলে যায় বুকের বাম পাশে। আবারও সে তীক্ষ্ণ চিনচিনে ব্যথা। এটা কি তাহলে জায়ান কৃতিকের জন্যই হচ্ছে? এই যে, ভিডিও দেখা শেষ আর লাইক কমেন্ট শেয়ার না করে চলে যাচ্ছ, এরকম করলে কি হবে? তাড়াতাড়ি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।